এসব তুমি কি বলছো আদিপ? সত্যি বলছি ভাই, ডাক্তার ভাবি মা হতে চলেছে। ফারিসের হঠাৎ সবটা এলোমেলো লাগলো। আদিপ বলল, এবার তো মনে করো ভাই তুমি কাজটা ঠিক করোনি। ফারিস জবাব দেয় না, কি বলবে? সবটা এমন অগোছালো লাগলো কেন? আদিপ বলল। এবার কি করবে ভাই? ফারিস শক্ত মুখে চোখ বন্ধ করে বলল, তুমি বাড়ি যাও আদিপ। এখান থেকে বার হওয়ার কোনো কি পথ খোলা নেই? ফারিস কপট রাগ দেখিয়ে বলল। মা নেই, তুমি যাও। আদ্রিতা ভাবির কাছে ফেরার ইচ্ছে নেই? ফারিস মলিন মুখে বলল। আমি কি করব আদিপ? কিছু করার নেই, তুমি চলে যাও। আদিপ কিছু বলবে, এরই মাঝে নয়নতারা ছুটে আসলো, থরথর করে বলল। আদিপ ভাইয়া চলুন, কিশোর স্যার এসে পড়েছেন। ফারিস আতঙ্কিত স্বরে বলল। তুমি যাও আদিপ, ভাই তোমাকে যেতে বলেছি আমি। প্রচুর বিতৃষ্ণা নিয়ে বলল ফারিস। আদিপ কিছু সময় চুপ থাকলো। ফারিসের অস্থিরতা দেখে আর দাঁড়ালো না। আদিপ অশ্রু ভেজা চোখে বলল। আপনি খুব খারাপ ভাই, আপনি খুব খারাপ। কথাটা বলেই চলে গেল আদিপ। ফারিসটাই দাঁড়িয়ে জেলের শিক শক্ত করে চেপে ধরলো। তার হঠাৎ রাগ লাগছে, এত রাগ হচ্ছে ইচ্ছে করছে নিজের প্রাণটাই নিয়ে নিতে। আদিত্যের মুখখানা চোখের সামনে ভেসে উঠল ফারিসের। ফারিস জেলের দেওয়ালে খুশি মারল। তার জীবনটা এমন কেন হলো? ফারিস ভুল করেছে। আজি তাকে তার জীবনে আনা ঠিক হয়নি। আজি তার জীবন নষ্ট করেছে ফারিস। কতগুলো ভেবেই রাগ হলো ফারিসের। সে পরপর কতগুলো খুশি মারল দেওয়ালে। সেই মুহূর্তে হাজির হলো কিশোর। ফারিসকে পাগলের মতো করতে দেখে থতমত খেল কিশোর। দৌড়ে ছুটে গেল জেলের ভিতর, ধরলো ফারিসকে, বলল। এসব কি করছেন আপনি? ফারিস কিশোরের কথাই উত্তর দেয় না, অনবরত ঘুষি মারতে থাকে। কিশোর উপায় না পেয়ে দুজন কনস্টেবলকে ডাকে। তারা দৌড়ে আসে। কিশোর একটা চেয়ার আর দড়ি আনতে বলে, তারা আনে। অতঃপর তিনজন পুলিশ মিলে ফারিসকে চেয়ারের সঙ্গে বেঁধে দেয়। কিশোর বলে। শান্ত হন ফারিস, এসব কি করছেন? ফারিস বলে। আপনার কাছে রিভলভার নেই? আমার বুকে গুলি করুন অফিসার, আমার আর সহ্য হচ্ছে না। কিশোর কি বলবে বুঝছে না। আচমকা ফারিসের হলোটা কি? সময় গেল 10 মিনিট। পরিবেশ হলো শান্ত। কিশোর বাকি দুজন কনস্টেবলকে চোখের ইশারায় বলল চলে যেতে। তারাও আদেশ মেনে চলে গেল। কিশোর জেল থেকে বেরিয়ে ফারিসের জন্য পানি আর একটা চেয়ার নিয়ে আসলো। ফারিসের এক হাত খুলে হাতে দিল পানি। ফারিস নিল। কিশোর বলল। পানিটা খান। ফারিস খেলো। অতঃপর কিশোর সামনের চেয়ারটাই বসলো। শান্ত স্বরে বলতে লাগলো। আপনি কি জানেন ফারিস সাহেব, আমার আপনার উপর একটু চাপা রাখছিল। অবশ্য ছিল বললে ভুল হবে, এখনো বোধহয় আছে। ফারিস অবাক স্বরে বলে। কিসের রাগ? বলছি। ফারিস চেরোয় কিশোরের মুখের দিকে। কিশোর তপ্ত নিঃশ্বাস ফেলে বলতে শুরু করে। আপনার মনে আছে কি না জানি না, বছর 3 আগে আপনাকে খোঁজার জন্য আপনার গাড়ির সামনে একটি মেয়ে আসে। মেয়েটার নাম মাইশা, একজন জার্নালিস্ট ছিল। ফারিস অবাক হলো কিশোরের কথা শুনে। বছর 3 আগে, হ্যাঁ, ফারিসের মনে পড়েছে। একদিন মধ্যরাতে একটা মেয়ে হঠাৎ তার গাড়ির সামনে এসে সাহায্য চায়। বলে তাকে কিছু বাজে লোক তাড়া করেছে, ফারিস যেন তাকে সাহায্য করে। ফারিস সেদিন সাহায্য করে। এরপর কিশোর বলে ওঠে তখন। মেয়েটা আপনি ভালোবেসেছিল ফারিস, আর আপনি তাকে রিজেক্ট করেন। ও মূলত আপনার বিরুদ্ধে প্রমাণ খোঁজের জন্য গিয়েছিল। কিছু মিছু পেয়েও ছিল, কিন্তু ও বেইমানি করে আপনি মাফিয়া যেন বলে মাফিয়া নন। আপনি যেদিন ওকে রিজেক্ট করে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, সেই দিন ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ও আমার বোন ছিল, আমার কথাতেই ও আপনার কাছে এসেছিল আদ্রিতার মতো। কিন্তু ওই যে আপনি আদ্রিতার প্রেমে পড়লেও আমার বোনের প্রেমে পড়লেন না, এই ব্যাপারটাই আমার প্রথমে রাগ থাকলেও এখন আর নেই, কারণ এতে আপনার কোনো দোষ ছিল না। তবু ভাই তো, তাই রাগ নিয়ে আপনার বিরুদ্ধে শুধু প্রমাণ খুঁজেছি। কিন্তু আপনার বুদ্ধিমত্তার কাছে আমি প্রতিবার ব্যর্থ হয়েছি। সেদিন যখন আপনি আমায় ফোন করে বললেন আপনি আত্মসমর্পণ করবেন, বিশ্বাস করুন আমি দারুণ অবাক হয়েছি। ভালোবাসা মানুষকে জেনে শুনে এখন মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, এ যেন আপনাই দেখলেই জানতাম না। আপনি চিন্তা করবেন না, আমি আপনার তরফ থেকে আদালতে একটা দরখাস্ত পাঠাবো। সেখানে বিশেষ করে ওই মেয়ে পাচারকারীর দলটাকে ধরিয়ে দেওয়ার কথা উল্লেখ থাকবে। আশা করি তারা আপনার শাস্তি কমিয়ে দিবেন। এই বলে ফারিসের হাত পায়ের বাঁধন খুলে দিল কিশোর। ফারিস বলে। আপনার বোনকে আমি বুঝিয়েছিলাম আমার জীবন ঠিক নয়, কিন্তু ও যে এমন কিছু করবে আমি ভাবতে পারিনি। কিশোর মৃদু হেসে বলে। বুঝতে পেরেছি, আবেগে ছিল আমার বোনটা, যার দরুন এমনটা করেছে। যাক, আপনার ভালো হোক। কিশোর
চোখ মুছে বেরিয়ে গেল জেলের ভিতর থেকে। ফাইস চুপচাপ বসে। এসব সে কি শুনলো? মাইশা মেয়েটার ফাইসের কাছে আসছে না বলে ফাইস ভেবেছিল বোধহয় বিষয়টা বুঝতে পেরে নিজেকে গুটিয়ে নিয়ে নতুনভাবে জীবন শুরু করেছিল মাইশা। এরপর কাজে কাজে আর মেয়েটার কথা মনে ছিল না ফাইসের। অথচ আজ কি শুনলো? ফাইসের ভীষণ মন খারাপ হলো। টানা কয়েকদিন ফাইসকে জেলবন্দি করে রাখা হলো। এই কয়েকদিনে ফাইস শুধু চুপচাপই বসে থাকলো। সারাক্ষণ ভাবলো আদিতার কথা, আদিবের কথা, তার অনাগত সন্তানের কথা। ফাইস বুঝতে পারছিল না কি করবে। তিশার কথাটা কি তার শোনা উচিত ছিল? আজ সোমবার, ফাইসের কেসটা কোর্টে ওঠার দিন। আজই হয়তো ফাইসের কাজের শাস্তি কিরূপ হবে তা জানা যাবে। আদিতা তৈরি হচ্ছে। তার চোখের নিচে কালো দাগ পড়েছে। গত কয়েকদিনে যে নির্ঘুম কাটিয়েছে, এই কয়েকদিনে ফাইসের সাথে কোনোরূপ যোগাযোগ করেনি আদিতা। মাঝে 5 দিন আগে আদিতার বাবা মা আর ভাই এসেছিল তার সাথে দেখা করতে। আদিতার মায়ের সে কি কান্না! আদিতা শুধু বুঝিয়েছে কিছু হয়নি মা, সব ঠিক হয়ে যাবে। আদিপের মন খারাপ থাকে সারাক্ষণ। কি করবে ভেবে পায় না। বসে বসে কি শুধুই দেখবে ফাইস ভাইয়ের শাস্তির কাহিনী? বিষণ্ণ মনে জানালার ধারে দাঁড়িয়ে আছে আদিতা। পরনে আকাশি রঙা সালোয়ার কামিজ, চুলগুলো কালো রাবার ব্যান্ড দিয়ে বাঁধা। আদিতা ক্ষণক্ষণে উপলব্ধি করছে তার সঙ্গে বেড়ে ওঠা অংশটাকে। আদিতার চোখ বেয়ে পানি পড়ল। এত বেশি কষ্ট হচ্ছে। আদিতা মনে মনে পরিকল্পনা করেছে ফাইসকে কোর্টে ওঠানোর আগেই একবার দেখা করবে। আবার ভাবছে না থাক, আদিতার আজকাল কিছুই ভালো লাগে না। সে বুঝতে পারছে তার আগামী জীবন কাটবে একটা জেলে বসে থাকা আসামির অপেক্ষা করতে করতে। অপেক্ষা বড় অদ্ভুত জিনিস। ধৈর্যশীল মানুষদের জন্য অপেক্ষা কোনো ব্যাপার নয়, কিন্তু অধৈর্যশীল মানুষদের জন্য এই অপেক্ষা বড্ড ভয়ঙ্কর জিনিস। দুনিয়াতে সব অপেক্ষা চেয়ে কঠিন অপেক্ষা হলো একটা জীবিত মানুষের ফিরে আসার অপেক্ষা। বড়ই ভয়ানক। আদিতা তা দিনে দিনে উপলব্ধি করছে। চাঁদনির গলা শোনা গেল। দরজার মুখে দাঁড়িয়ে বিষণ্ণ স্বরে বলল, আদু। আদিতা শুনো বোধহয় শুনল না। চাঁদনি দ্বিতীয়বার ডাকতে তার হুঁশ আসলো। ছলছল নয়নে পিছন চাইল। চাঁদনির বুকটা কেঁপে উঠল। প্রিয় বান্ধবীর এমন নিরাশময় চেহারা, এমন দুঃখ কাতর জীবন মেনে নিতে পারছে না। মনে মনে খুব করে চাইছে আজ কোনোভাবে যদি ফারিস ভাইয়ের মুক্তি হতো তবে বেশ হতো। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল, কারণ সে জানে এমনটা হওয়ার নয়। চাঁদনি আদিতার দিকে একটু এগিয়ে গেল, শান্ত স্বরে বলল, যাবি না? আদিতা বিষণ্ণ মনে এগিয়ে আসে। তখন মলিন কণ্ঠে শুধায়। আদিতাকে নিয়েই নামলো চাঁদনি। আদিব বাড়ির রাস্তার ধারে গাড়ি নিয়ে দাঁড়ানো। তার ভীষণ কান্না পাচ্ছে। চেষ্টা করছে নিজেকে সামলানোর, তবে আদিব জানে এই চেষ্টায় প্রতিবারের মতোই ব্যর্থ হবে। আদিবের মনে আছে একবার ছোটবেলায় দৌড়াতে গিয়ে আদিব পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পায়। ব্যথা পেয়ে আদিবের সে কি কান্না। ফার্স্ট ছুটে এসে তাকে ধরায় বদলে পাশে বসে হাসতে হাসতে বলে, তুমি এত কাঁদতে পারো আদিব? তোমার কান্না দেখলে আমার হাসি পায়। আদিব আচমকা হেসে ফেলে। ফারিস ভাইয়ের হাসিটা কতই না মোহনীয় ছিল। আদিব দীর্ঘশ্বাস পেল। বুকটা ধরে আসছে, শুধু মাথায় ঘুরছে। কোথায় গেল সেই সোনালি সময়গুলো? আদিবের চোখের কোণে পানি জমে। চোখের পানিটুকু হাত দিয়ে দ্রুত মুছে নিল আদিব। চাঁদনি কাঁধে হাত রাখে। তখন আদিব চমকে তাকায়, বলে, ডাক্তার ভাবিকে এনেছো চাঁদ? চাঁদনি মলিন মুখে বলে, এনেছি। আদিব মুখ লুকিয়ে গাড়ির ভিতর ঢুকতে নেয়। চাঁদনি ধরে, শীতল স্বরে বলে, কান্না পেলে কান্না লুকাতে নেই, তুমি কাঁদো। বেশি কষ্ট হলে আমাকে জড়িয়ে ধরে আদিব করুণ চোখে তাকায়। হঠাৎ কেমন হয়ে যায়। সে শক্ত করে জড়িয়ে ধরে চাঁদনিকে, বলে, আমার বুক ফেটে যাচ্ছে চাঁদ। আজ ফারিস ভাইয়ের কিছু হয়ে গেলে আমি কি করব? আমি আদিবের পিঠে হাত বুলে চাঁদনি ধাতস্থ কণ্ঠে বোঝায়। আদিব কথা শুনে বুঝে, ভয় না পাওয়ার চেষ্টা চালায়, তবুও তার ভয়টা কমে না। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে ফারিস। মলিন মুখ, পরনে সেই ধূসর রঙা শার্ট, কালো প্যান্ট, চুলগুলো এলোমেলো, মুখের খোঁচা খোঁচা দাড়ি খানিক বেড়েছে, চোখে মুখে মলিনতার ছড়াছড়ি। তাকে ঘিরে সামনের বেঞ্চগুলোতে বসে আছে কত শত মুখ। এদের মধ্যে সবচেয়ে করুণ মুখে বসে আছে আজিতা। কতদিন পর আজিতাকে দেখলো ফারিস। আজিতার চেহারার দিকে তাকালেই ফারিসের হৃৎপিণ্ড থমকে যাচ্ছে। বারবার মন কইছে মেয়েটা এলো কেন, না আসলেই হতো না। আজিতার বন্ধু মহলে সবাই এসেছে। আজিতার বাবা মা আর ভাইও এসেছে।
পুলিশ বেশে দাঁড়িয়ে আছে কিশোর, নয়নতারা সহ আরও কিছু পুলিশ। এদের মধ্যে এক পলসা ঝুম বর্ষার রাতে ফাইজকে ধাওয়া করা সেই 5 জন পুরুষ আর একজন মহিলাও আছে। তারা বুঝতে পেরেছে সেদিন ডক্টর আদ্রিতা তাদের মিথ্যা বলেছিল। কোর্টে তিশাও এসেছে আজ। তার বড্ড খারাপ লাগছে। ফাইজ পুরো জায়গায় চোখ বুলিয়ে বুঝলো এত মানুষের মাঝেও একটা মানুষ মিসিং, আর সেই মিসিং মানুষটা হলো আদিপ। ফাইজ জানে আদিপ এসেছে, শুধু তার সামনে আসতে পারছে না। ফাইজ চায় না আদিপ আসুক। সময় গেল, পরিবেশ হলো থমথমে। জজ সাহেব ভিতরে ঢুকেছেন মিনিট 5 হবে। আদালতে উপস্থিত এক উকিল ফাইজ রিলেটেড সমস্ত ঘটনা উল্লেখ করলেন। তার সঙ্গে বলেন ফাইজের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। ফাইজের পক্ষে কেউ ছিল না, যার দরুন একপাক্ষিক সব হলো। জজ সাহেব পুরো ঘটনা শুনে কিছু সময় চুপ থাকলেন। ফাইজকে জিজ্ঞেস করলেন, আপনার কিছু বলার আছে ফারিস মাহমুদ? ফাইজ এতক্ষণ মাথা নুয়ে চুপটি করে উকিলের কথা শুনছিল মন দিয়ে। এতক্ষণ পর তাকে কিছু বলতে বলায় সে সরাসরি চাইল জজ সাহেবের দিকে। শান্ত গলায় বলল, জজ সাহেব, আমি যদি শুরু থেকে সবটা শুরু করি তবে কি সেটা অন্যায় হবে? উকিল সাহেব অনেক কিছু বললেন, আমি খারাপ, আমি মাফিয়া, আমি মানুষের ক্ষতি করেছি, দেশের ক্ষতি করেছি, কিন্তু উনি তো একবারও আমায় এটা প্রশ্ন করলেন না আমি এমন কেন করেছি, কিভাবে ঢুকে গেলাম এমন বেআইনি কার্যক্রমে। মানুষ কি জন্মের পরই পাপী হয়? জজ সাহেব, আমাকে একটু সময় দিলে আমি কিছু বলতে চাই। জজ সাহেব সুযোগ দিলেন সময়। শুকনো কণ্ঠে জানালেন, ঠিক আছে বলুন। ফাইজ এক ঝলক আদ্রিতার দিকে তাকালো। আদ্রিতার দৃষ্টিও তার দিকে। ফাইজ অপরাধী নাই চোখ নামিয়ে নিল। জজ সাহেবের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আমি ফারিস। আমার নামটা রেখেছিলেন রংপুরের একজন ইমাম সাহেব। বেশিরভাগ সন্তানদেরই নাম রাখে তাদের বাবা মা, কিন্তু আমার বেলায় এখানে উপস্থিত অনেকেই হয়তো জানে তাদের বাবা মা কে, কিন্তু আমার কে মা, আমার কে বাবা, এটাই আমি জানি না। রংপুরের ইমাম সাহেব বলেছিলেন কেউ একজন আমাকে রংপুরের এক মসজিদে রেখে যান, তারপর থেকে তিনি পালেন, নাম দেন। জীবন যখন আমার 5 বছর বয়সে দাঁড়িয়ে, তখনই ঘটনা আমি জানি। বলুন না জজ সাহেব, আমার কি দোষ ছিল আমার জন্মদাতাদের? আমি কি বলেছিলাম আমায় জন্ম দিয়ে মসজিদে ফেলে যেতে? তারা জীবনে ভুল করেছে আর আমায় দিয়েছে সাজা। এমন শত শত ছেলে মেয়ে আছে যারা রাস্তার এ কোনায় ও কোনায় পড়ে থাকে। আমিও তেমনই রাস্তার ছেলে ছিলাম। আমাকে 5 বছর বয়সে ইমাম সাহেব ঢাকা নিয়ে আসেন, এখনকার এক এতিমখানায় রেখে যান। সেখানে আমি 2 বছর ছিলাম, তারপর আমাদের তাড়িয়ে দেয়া হয়। জীবন যে কি কঠিন জজ সাহেব, তা আমি উপলব্ধি করেছি সেই সব দিনগুলোতে, যে দিনগুলোতে আমার পাশে কেউ ছিল না। রোদ্দুরে পড়েছি, পথে পথে ঘুরেছি, কেউ 2 পয়সার খাবার কিনে দেয়নি। ক্ষুধার জ্বালা কি যে ভয়ঙ্কর জ্বালা, তা যদি আপনাকে বোঝানো যেত। তার উপর এরও রহিতুক মার, তবুও জীবন চলছিল। হঠাৎ জীবনে মোড় আসে। দিনটি ছিল বর্ষাকালের মাঝরাত। বাহিরে তুমুল বেগের বজ্রপাত আর বৃষ্টি হচ্ছিল। মাথায় টিন চাপিয়ে রাস্তার এক কিনারায় বসেছিলাম আমি। তখন আমার বয়স হয়তো 10। সে রাতের বজ্রপাত আর টিনের ঝাঁকড়ানির শব্দে আমি তো ভয়ে স্তব্ধ। পুরো রাস্তা নির্জন, কুকুরের ঘেউ ঘেউ শব্দ। ল্যাম্পপোস্টও জ্বলছে, নিভছে। আমি ভয়ে আতঙ্কিত হয়ে বসে। তখনই কোথা থেকে যেন একটা লোক রক্তাক্ত অবস্থায় ছুটে আসে আমার কাছে। পায়ে আঘাত থাকায় সে লুটিয়ে পড়ে আমারই সামনে। আমি ভয়ার্ত হয়ে লোকটার কাছে যাই। লোকটা আর্তনাদ ভরা কণ্ঠে বলে, আমাকে বাঁচাও তুমি, নয়তো ওরা আমায় মেরে ফেলবে। কথা শুনে আমি সামনে তাকাতেই দেখি 2 জন লোক এগিয়ে আসে। গুলির শব্দ হয়। আমি কিছু বুঝে ওঠার আগেই লুটিয়ে পড়া লোকটাকে অনবরত গুলি মারে আমারই চোখের সামনে। লোকটি তখন বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা চালায়, কিন্তু পারে না, মারা যায়।
আমি গুলির শব্দে ভয়ে কুঁকড়ে যাই, রুহু সমেত কাঁপে। তখনই একটা ছেলে আমায় দেখে বলে, আমি দেখে ফেলেছি, আমাকেও মেরে ফেলবে। সেই সময় আমি ছোট থাকলেও আমার বাঁচার ইচ্ছে ছিল প্রবল। ভয়ার্ত আমি আতঙ্কিত হয়ে ঘটিয়ে ফেলি আরেক ঘটনা। নিচে পড়ে থাকা একটা পিস্তল উঠিয়ে তাদের মেরে দেই। এটাই ছিল আমার প্রথম খুন। আদালতের উপস্থিত সবাই থমকে গেল ফারিসের কথা শুনে। জজ সাহেব বলে উঠল, তুমি মেরে দিলে, কিন্তু এমন ঘটনা তো আমার নজরে আসেনি। ফারিস মৃদু হেসে বলে, এই দুনিয়া ছলনাময়ীদের দখলে জজ সাহেব। আপনি ঠিক ততটুকুই দেখবেন যতটুকু তারা আপনাকে দেখাবে। সে রাতে আমার এই ঘটনা একজন দেখেছিল। ওনার নাম মোসাদ্দেক হোসেন। উনি ঘটনা লুকায়, কেউ জানলই না। হঠাৎ এক রাতে এক শিশুর সাথে কি ঘটেছিল। আমার যে ব্যবসা, যে বেআইনি কারবার সব ওনার। আমাকে এই লাইনেও উনি এনেছিলেন। আমি ছোট ছিলাম, ভালো মন্দ কিছু বুঝতাম না। উনি আমায় পড়াশোনা শেখায়, ঋণী করেন, বড় করেন, বানায় মাফিয়া, আফিম ব্যবসায়ী, অস্ত্র পাচারকারী। ব্যাস, সেই থেকে আমি মাফিয়া, দেশ বিরোধী মাফিয়া। জীবনে আমি কখন উপলব্ধি করিনি আমি ভুল করছি, অন্যায় করছি। কারণ আমার নেশা ছিল একটাই, টাকা, টাকা, শুধুই টাকা। মোসাদ্দেক হোসেন মারা গিয়েছিলেন প্রায় 4 বছর আগে। তারপর থেকেই এই ব্যবসা আমি নিজেই চালাই। ছাড়ার কথা মাথাতেই আসেনি, সব ঠিকই ছিল। কিন্তু হঠাৎ এক পশলা ঝুম বর্ষায় আমার জীবনে আগমন ঘটে এক রমণীর। তার ভালোবাসায় স্নিগ্ধ হয়েই নিজের পাপ ধৌত করতে এসেছি জজ সাহেব। আমি জানি আমি অন্যায় করেছি, পাপ করেছি, কিন্তু আমি ইচ্ছে করে এসব করিনি। আমার জীবনই আমায় এখানে নিয়ে এসেছে। আমায় যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। শুধু আমার অনুরোধ, আমাকে বেঁচে থাকার অনুমতিটুকু দেয়া হোক। আমি বাঁচতে চাই জজ সাহেব, পাপ ধুয়ে নতুন করে বাঁচতে চাই। প্রথমবার বাঁচার জন্য আমি অস্ত্র হাতে খুন করেছিলাম, আর শেষবারের বাঁচার জন্য আমি কাঠগড়ায় এসেছি। আমি শুধু বাঁচতে চাই জজ সাহেব। এবার বাকিটুকু আপনি যা করেন আমি তাই মাথা পেতে নেব। দীর্ঘ বক্তব্য শেষ করে ফারিস দম ফেলল। পুরো বিচার সভা নিস্তব্ধ হয়ে গেল। সবাই চুপচাপ। এবার আর কেউ ফারিসের ফাঁসি চায় না। শাস্তি দেওয়া হোক, কিন্তু ছেলেটাকে বাঁচিয়ে রেখে শাস্তি। সবাই জজ সাহেবের রায়ের জন্য অপেক্ষা করছেন। তিনি কিছু সময় চুপ থেকে বলেন, এই মামলার রায় বুধবার 12 ঘটিকা জানানো হবে। বিচারকের কথা শুনে ফারিস পুনরায় তাকে আজিদার দিকে। আজিদার মলিন মুখ, চোখ ছুঁয়ে পানি। ফারিসের বুকটা কেঁপে ওঠে। সে শীতল কণ্ঠে ধীরস্বরে আওড়ায়, তুমি এভাবে কেঁদো না গো বেলি প্রিয়া। তোমার কান্নায় যে আমার নিঃশ্বাস আটকে আসে। নিঃশোক কালো অন্ধকারে ভরপুর রুমখানা। চাঁদের আলো জানালার কান্নে ছুঁয়ে ঢুকছে ঘরে। নিজ কক্ষের বেলকনিতে নির্বিকার ভঙ্গিতে বসে আছে আদিপ, হাতে জ্বলন্ত সিগারেট। আদিপ তার এত বছরের জীবনে আজই প্রথম বোধহয় সিগারেট ফুঁকছে। ফারিস ভাই সবসময় তাকে সিগারেট, মদসহ নানাবিধ মাদক দ্রব্য থেকে দূরে রেখেছে। তাকে নিষেধ করেছে এসব খেতে, অথচ নিজে ছিল আফিম ব্যবসায়ী। ফোঁস করে শ্বাস ফেলল আদিপ। বেলকনির দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে বসেছে আদিপ। এক হাঁটু ভাঁজ করা, অন্য হাঁটুর ওপর হাত। হাতে জ্বলন্ত সিগারেটের ধোঁয়া উঠছে। আদিপ কিছুটা ফারিস বেশে বসেছে, সঙ্গে চিন্তা করছে তার জায়গায় যদি ফারিস ভাই থাকতো, আর ফারিস ভাইয়ের জায়গায় সে, তবে কি ফারিস ভাইও তার মতো এভাবেই বসে থাকতো, নাকি তার জন্য কিছু করতো? আদিপের মনে হচ্ছে ফারিস ভাই থাকলে ঠিক তার জন্য কিছু একটা করে তাকে রক্ষা করত, শাস্তি থেকে তাকে দূরে রাখতো। জেল দেখা যেত জেল ভেঙেই তাকে নিয়ে পালাচ্ছে। আদিপ হয়তো পালানোর জন্য রাজি হতো, কিন্তু ফারিস ভাই কি পালাতে রাজি হবে? অবশ্যই হবে না। ফারিস ভাই কখনোই আদিপের মতো হতো না। আদিপ শুনেছে ফারিস ভাই আজ আদালতে কি বলেছে, কিভাবে আফিম ব্যবসায়ী ঢুকেছে, তার জীবন তাকে কোথায় কিভাবে নিয়ে গিয়েছে, সবটাই বলেছে। অথচ ফারিস ভাই তাকে কোনো জায়গায় উল্লেখ করেনি। ফারিস ভাই সেই বর্ষের রাতে তাকে বাঁচাতেই অস্ত্র নিয়ে খুন করেছিল তা উল্লেখ করেনি। আদিপকে কতটা ভালোবাসে ফারিস তা উল্লেখ করেনি। সম্পূর্ণ ঘটনাটাকেই নিজের মধ্যে দিয়ে ঘুরিয়ে বলেছে।
অথচ সেই সকল ঘটনাই আদিপ ফারিসের সঙ্গে ছিল। আদিপ সিগারেটে ঠোঁট ছোয়ালো। শুরুতে কাশি আসলেও এখন আর আসছে না। সেই সন্ধ্যা থেকে আদিপ এক স্থানে বসা, পরপর 15টা সিগারেট শেষ তার। আদিপের মনে হচ্ছে ফারিস ভাই একটা স্বার্থপর মানুষ, না হলে আদালতে তার কথা উল্লেখ করবে না কেন। আদিপ এবার বুঝেছে ফারিস কেন তাকে আদালতে যেতে বারণ করেছিল, যাতে তার মিথ্যা কথাগুলোর মাঝে আদিপ প্রতিবাদ জানাতে না পারে। আদিপের নিজের উপর রাগ হচ্ছে ফারিস ভাইয়ের উপর। আদিপের পাশে কুচি কুচি করে পড়ে আছে কতগুলো কাগজের টুকরা। আদিপ ছিঁড়েছে, জেদের বসে কাগজ ছিঁড়েছে। আদিপ আকাশ পানে চাইল, আর কিছু ভালো লাগছে না। হঠাৎ আদিপের ফোনে একটা মেসেজ আসলো। আদিপ দেখলো, কিছুক্ষণ নির্বিকার ভঙ্গিতে চেয়ে থেকে বলল, তুমি খুব খারাপ ভাই, খুব খারাপ। কারাগারে বন্দি আরশাদ তাচ্ছিলের হাসছে ফারিসের অবস্থা দেখে। মানুষটি কতটা আহম্মক হলে এমন একটা কাজ করে। আরশাদের মজা লাগছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, সে একা কেন জেল খাটবে, ফারিসও খাটবে। কম করে হলো ফারিসের শাস্তি 15-20 বছরের জেল নিশ্চিত। আর যদি মৃত্যুদণ্ড হয় তবে তো ভালোই। খিলখিলে হাসে আরশাদ। তার পরিকল্পনা ছিল জেল থেকে বের হলেই সবার আগে ফারিসকে খুন করবে। অবশ্য এখনো সে পরিকল্পনা পুরোপুরি ঘুচে যায়নি। হিসাব করলে ফারিসের আগেই আরশাদের মুক্তি হবে। আরশাদ খুন একটা করবে, তার ইচ্ছে করছে এখনো গিয়ে ফারিসকে খুন করতে। আরশাদ শুনেছে আদালতে নাকি ফারিস অনুরোধ করেছে তাকে বাঁচিয়ে রাখার। আরশাদ ভেবেছে আদালত ফারিসকে বাঁচিয়ে দিলেও আরশাদ দিবে না, সাজা তো হবে। সাজার পর মৃত্যু। কথা ভেবে আবারও বিচ্ছিরিভাবে হাসলো আরশাদ। আরশাদ এও জানে সে যদি ফারিসকে মারার ব্যর্থ হয় তবু ফারিসের আর শত্রু আছে, তারও মেরে দিতে পারে। ফারিসের অবস্থা এখন চোরাবালিতে আটকে পড়ার মতো। ডাল ধরে আছে ঠিকই, তবে সে ডালবে না উঠতে পারছে, আর না ডাল ছেড়ে দিয়ে ডুবতে। আরশাদের মজা লাগছে ফারিসের করুণ অবস্থার কথা ভেবে। ভালোবাসা ছাই হেতির ভালোবাসার সেলুট। হাত উঠিয়ে সেলুট ভঙ্গিটা করলো আরশাদ। ঠোঁটে জড়ানো হাসি তো আছে। আরশাদের সামনে জেলে থাকা এক আসামি তার কার্যকলাপের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে সামনের হারামজাদার মাথা খারাপ হয়েছে, নইলে আল্লাহ হাসবে কেন। জেলবন্দি ফারিস নিরালায় বসে আছে একা। জেলখানা থেকে দিয়ে যাওয়া শুকনো রুটি পড়ে আছে প্লেটে। ফারিস আগে চেয়ে শুকিয়ে গেছে খানিকটা। খাওয়া দাওয়া করছে না, সারাদিনে শুধু পানি ছাড়া তেমন কিছুই খাচ্ছে না। পশু তার পাপের রায় দেবে। আচ্ছা, যদি জজ সাহেবের রায় হয় তাকে 15 বছর জেল খাটতে হবে, তাহলে কেমন হবে? আজ থেকে 15 বছর পর ফারিসকে কেমন দেখাবে? বয়স তার প্রায় 45-46 পেরোবে। আচ্ছা, 15 বছর পর ফারিসের ছেলে বা মেয়ের বয়স কত হবে? কম করে হলো 14 বছর পর যদি কোনো সন্তান তার বাবাকে দেখে, তাহলে তার রিয়াকশন কেমন হবে? তাকে দরজার মুখে দাঁড়িয়ে থাকতে দেখে তার সন্তানের প্রথম প্রশ্ন কি হতে পারে? তুমি কেমন আছো বাবা, নাকি আপনি কে? ফারিস চমকালো। কি আশ্চর্য! এসব কি ভাবছে ফারিস? জেলে থেকে তার মাথা নষ্ট হলো নাকি? তবে যত যাই হোক, ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত আর ইন্টারেস্টিং লাগছে। 15 বছর পর বাবার সঙ্গে সন্তানের দেখা। আচ্ছা, আদিতার কি রিয়াকশন হবে? তার জীবনের 15টি বছর যাবে বৃথা একটা আসামি ফিরে আসার অপেক্ষা করতে করতে। আদিপ কি তাকে ভুলে যাবে? অবশ্যই ভুলবে না। ফারিস কি ভুলে যাওয়ার মতো মানুষ নাকি? আদিপও ততদিনে 2-3 বাচ্চার বাবা হয়ে যাবে। না, আদিপে 2-3 বাচ্চার বাবা হলেও চলবে না, তাকেও হতে হবে 4-5টা বাচ্চার বাবা। ইস, ভুল হয়ে গেছে। আদিপকে আসার সময় বলে আসা উচিত ছিল। আদিপ, আমি যেন ফিরে এসে দেখি তুমি 4-5 বাচ্চার বাবা হয়ে গেছো। আচ্ছা, ঢাকার শহর কি 15 বছরে অনেকটা বদলে যাবে নিশ্চয়ই। ফারিস আর ভাবলো না। জীবনটা ঠিক কোথায় যাবে ফারিস ধরতে পারছে না। নয়নতারার পদধ্বনির শব্দ শোনা গেল। আজ তার নাইট ডিউটি পড়েছে। কিশোর কিছু কাজই খুলনা গেছে, সন্ধ্যায় গিয়েছে, ফিরবে পরশু সকালে। তাই এই 2 দিন নয়নতারার নাইট ডিউটি করবে বলেছে। আশরাফের সাথে নয়নতারার মনোমালিন্য চলছে। আশরাফ তার সাথে কথা বলে না, ঝগড়াও করে না। নয়নতারা এতবার বোঝালো, ফারিস ভাই বারণ করেছিল, তাও আশরাফ মানতে চাইল না। নয়নতারা ফারিসের জেলের সামনে এসে দাঁড়ালো, বলল, ফারিন ভাইয়া। ফারিস চকিত তাকালো, অবাক হলো দারুণ। নয়নতারাকে দেখে এগিয়ে আসলো, বলল,
এত রাতে তুমি এখানে? নয়নতারা বলল। আজ আমার নাইট ডিউটি ছিল ভাইয়া। আচ্ছা শুনুন, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। ফারিস বোধহয় আজ করলো কি এসেছে, তবু প্রশ্ন করলো না, শুধু বলল। রাত কয়টা বাজে নয়নতারা? নয়নতারা তার হাত ঘড়িটা দেখে বলল। 2টো। তাকে ফিরে যেতে বলো। আপনি দেখা করতে চান না ভাইয়া? সে কি জানে না এত রাতে কারোর সাথে দেখা করতে নেই? আমি বারণ করেছিলাম কিন্তু শুনতে চাইনি, খুব পাগলামি করছে। মায়া ছাড়তে এখনো শিখলো না? পাঠিয়ে দেই? দাও। নয়নতারা চলে গেল। জেলখানায় মানুষ নেই তেমন। নয়নতারা জানে সে যে কাজটা করেছে তা অন্যায়, তবু আদ্রিতার মুখের দিকে তাকিয়ে না করতে পারলো না। নয়নতারা আদ্রিতার দিকে তাকিয়ে বলল। আসো। আদ্রিতা মলিন মুখে ধন্যবাদ জানিয়ে ভিতরে ঢুকলো। ফারিস জেলের ভিতরে যথাসম্ভব চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখা। আজ কেমন যেন নিজেকে ভাঙ্গা ভাঙ্গা লাগছে। আদ্রিতা ধীর পায়ে এগিয়ে আসলো, হাত রাখলো জেলের শিকে। ফারিস উল্টো দিক ঘুরে দাঁড়ানো, বুকের ভিতর টিপ টিপ করে শব্দ হচ্ছে। আদ্রিতা মলিন কণ্ঠে ডাকলো, মিস্টার বখাটে। স্যাদ করে উঠলো বুকখানা। এই নামটা আজ কতদিন পর শুনলো ফারিস। ফারিস সঙ্গে সঙ্গেই পিছন ঘুরলো। আদ্রিতার মলিন মুখ দারুণ পীড়া দিল, তবুও প্রকাশ করলো না। আদ্রিতা প্রশ্ন করলো, কেমন আছো? ফারিস মৃদু হাসে, বলে, ভালো। তুমি? আমিও ভালো। এখানে আসলে কেন? ইচ্ছে হলো তাই। সব ইচ্ছে যে পূরণ করতে নেই জানো না? স্বার্থপর মানুষদের জন্য তাই। ফারিস কথা বলে না, চুপ করে যায়। তার গলা ধরে আসছে। ফারিস ফোঁস করে শ্বাস ফেলে পড়ল। চলে যাও আদ্রি। আদ্রিতা গেল। জেলেসিকে পিঠ থেকে বসে পড়লো। ফারিসও বসলো। পিঠে পিঠ লাগলো একটু। ফারিসের স্পর্শে ভিতরটা হাহাকার করে উঠলো আদ্রিতার। ফারিস বলল, আমি কি ভুলে করেছি? আদ্রিতা অনেকক্ষণ পর জবাব দেয়, না। আমার উপর রেগে আছো? রাগ থাকলে আসতাম বুঝি। আদিব বলেছিল কেউ আসছে। তাহলে জেনেছো? তুমি তো জানালে না। অভিমানের দেয়াল এত ভারী ছিল আমি বলতেই পারলাম না। সে কেমন আছে? ভালো। আমি হিনা তাকে বড় করতে পারবে না আদ্রি? বাবার ভালোবাসা কি মা দিতে পারে? তুমি চেষ্টা করলে ঠিক পারবে। ফিরে আসবে তো ফারিস? তুমি অপেক্ষায় রাখতে পারলে ঠিক আসবো। আমার কষ্ট হয়। আমারও হচ্ছে। জীবনটা সহজ সরল কেন হলো না? মাফিয়াদের প্রেমে পড়লে জীবন সহজ সরল হয় বুঝি? আদ্রিতা প্রসঙ্গ পাল্টালো, বলল, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না তাই না? জবাব দেয় না ফারিস, উল্টো পড়ল, তুমি এত রাতে এখানে এসে ভুল করেছো? তোমার কাছে আসায় কোনো ভুল নেই মাফিয়া স্বামী। নীরবতা চলে আসলো। এত কথা বললো যে আর কথাই খুঁজে পাচ্ছে না। আদ্রিতা ফারিসের দিকে তাকলো, অনুরোধের স্বরে পড়ল, একটু তাকাও না আমার দিকে। ফারিসের হৃদয়টা কেঁপে উঠল। কি যন্ত্রণা হলো বাঁদিকের বুকখানায়। ফারিস তাও ঘুরলো। চোখাচোখি হলো দুজনের। আদ্রিতা হাত জড়িয়ে ধরলো ফারিসের। চোখে পানি চলে এসেছে তার। ফারিস চোখের পানি মুছলো আদ্রিতার, বলল, কাঁদবে না বেলি প্রিয়া। তুমি কাঁদলে আমি ভালো থাকবো না। কষ্ট দিয়ে ভালো থাকতে বলছো? রায়ের দিন তুমি আসবে বেলি প্রিয়া? তুমি চাও আমি আসি? এসো, কালো শাড়ি পরে এসো। কালো শাড়ি কেন? শোকে শোকে কাটাকাটি হবে, তুমি ভালো থাকবে। আদ্রিতা মৃদু হেসে বলে, তুমি একটা অদ্ভুত মানুষ। জানি তো। কচু জানো। অভিমানী স্বরে বলে আদ্রিতা। কথা শুনে হাসে ফারিস, নিরাশ কণ্ঠে শুধায়, আমার তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। আদ্রিতাও চোখ বন্ধ করে শীতল স্বরে জানে, আমারও। কিন্তু জড়িয়ে ধরা গেল না। কপালে কপাল ঠেকে বসে রইল দুজন। নয়নতারা দূর থেকে সে দৃশ্য দেখে মোহনীয় চোখে চেয়ে রইল। ভালোবাসা এত সুন্দর। তার আখি পলক ভেসে উঠল। মাঝে কাটলো একদিন। আজ বুধবার। আজ দুপুর 12টায় ফারিসের মামলার রায় দিবে। আদ্রিতা কালো রঙের শাড়ি পরেছে, চুলগুলো বাঁধা, মুখে হালকা একটু পাউডার। ব্যাস, আদ্রিতা তৈরি। সেদিনের মতোই সবে হাজির হলো কোর্টে। কালো শাড়ি পরিধিত আদ্রিতা চুপটি করে বসা। ফারিসের দৃষ্টি তার দিকেই। জজ সাহেব আসলেন, কিছু সময় চুপ থাকলেন, এরপর বলেন, আসামি ফারিস তিনি নিজেই পুলিশের কাছে আত্মসম্পূর্ণ করেছেন। ওনার এই কাজটাকে আমি হৃদয় থেকে সম্মান জানাই। পৃথিবীতে কোনো মানুষই জন্মানোর সঙ্গে সঙ্গে পাপী হয় না। পরিস্থিতি তাদের পাপী বানায়, কিন্তু পাপ তো পাপই হয়।
তাই সব দিক বিবেচনা করে এই আদালত ফারিস মাহমুদকে 15 বছরের কারাদণ্ডে দণ্ডিত করলো। আশা রাখি আমার এই সিদ্ধান্তে আমার আশেপাশে মানুষরা সম্মান জানাবে। দ্য কোর্ট ইজ ডিসমিস। বলে হাতুড়ির মতো একটা বস্তু দিয়ে টেবিলের উপর বাড়ি মেরে জজ সাহেব উঠে দাঁড়ালেন। তার দেখা দেখি সবাই উঠে দাঁড়ালো। ফারিসের রায় শুনে বিন্দু মাত্র ভয় বা সংকোচতা নেই, কারণ এটা সে জানতো। কিশোর এগিয়ে আসলো ফারিসের দিকে। ফারিস চুপচাপ তার মুখোমুখি দাঁড়িয়ে মলিন হাসলো, বলল, ভালো থাকবেন অফিসার। কিশোরও বলল, আপনিও? আদালতের বাহিরে দাঁড়িয়ে আছে ফারিস, তার থেকে একটু দূরেই কিছু পুলিশ। আদিতা ফারিসের মুখোমুখি দাঁড়ানো। ফারিস কিশোরের থেকে 5 মিনিট সময় নিয়েছে একটু আদিতার সাথে কথা বলার জন্য। কিশোর দিয়েছে আদিতা, চাঁদনি, মুনমুন, আশরাফ, মৃদুল, রনি, মৃদুলের বউ, নয়নতারা, আদিতার বাবা মা, ভাই সবাই দাঁড়ানো। ফারিস আদিতার দিকে তাকিয়ে বলল, তবে গেলাম বেলিপ্রিয়া, ফিরে আসার অপেক্ষায় থেকো, কথা দিচ্ছি। এবার ফিরে আসলে ফারিস আর ভুল করবে না। উত্তরে শুধু মৃদু হাসে আদিতা। ফারিস বলে, যে আসছে তার যত্ন নিও বেলিপ্রিয়া, আর নিজেরও যত্ন রেখো। আমার ভাইটাকেও দেখো কেমন। আদিতা উপনিস মাথা নাড়ে। ফারিস সবাইকে বিদায় জানায়। আদিতার বাবা মার কাছে ক্ষমা চায়। শেষে গিয়ে আশরাফকে বলে, নয়নতারাকে ক্ষমা করো আশরাফ, ওর কোনো দোষ নেই। আশরাফ কিছু বলে না, শুধু তাকায় নয়নতারার দিকে। অতঃপর সবাইকে বিদায় জানিয়ে ফারিস আবার তাকে আদিতার দিকে বলে, আমি হিন, ভালো থেকো বেলিপ্রিয়া। ফারিসের থেকে খানিক দূরে উঁচু একটা বিল্ডিং। সেই বিল্ডিং এর ছাদে কালো জ্যাকেট, মুখে মাস্ক, মাথায় কালো ক্যাপ আর হাতে গান নিয়ে দাঁড়িয়ে আছে এক যুবক। তার উদ্দেশ্য ফারিসের বুক বরাবর গুলি করা। যুবকটি ফারিসের বুক সমান নিশানা ঠিক করলো। ফারিস আশেপাশে তাকালো। এত মানুষের ভিড়ও ফারিস আদিবকে দেখলো না। তবে ফারিস জানে আদিব আশেপাশে আছে, শুধু তার সামনে আসছে না। ফারিস স্বল্প আওয়াজে বলল, ভালো থেকো। পুরোটা বলার আগেই ঘটে গেল এক বিস্মিত ঘটনা। বিকট শব্দ হলো একটা। হঠাৎ ফারিস উপলব্ধি করলো তার বুক বেয়ে রক্ত পড়ছে। উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল আচমকা এই ঘটনায়, কারণ কেউ একজন ফারিসের বুক বরাবর গুলি করেছে। আদিতা ফারিস বলে চেঁচিয়ে উঠল। ফারিস লুটিয়ে পড়ল নিচে। আদিতা তাকে ধরলো, গালে হাত চেপে ডাকলো, মিস্টার বখাটে কথা বলুন। ফারিস টিপ টিপ চোখে তাকায়, বলে, আমার অপেক্ষা তোমায় নিঃস্ব করেই দম নিল বেলিপ্রিয়া, ভালো থেকো বউ। কথাটা বলে চোখ বুজিয়ে নিল ফারিস। আদিতা ফারিসকে বুকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে উঠল। তার চিৎকারে আশেপাশে দেওয়ালে বুঝি ভারী হলো। মৃদুল ফারিসের হাতের পালস চেক করলো। আদিতার আশাপূর্ণ চাহনি। মৃদুল মাথা নুইয়ে ফেল, মলিন মুখে জানালো, সময়ের স্রোত বড্ড অদ্ভুত জিনিস, একে কখনোই ধরে রাখা যায় না। আদিতারাও ধরে রাখতে পারেনি। দেখতে দেখতে তাদের জীবন থেকে চলে গেল 5টি বছর। ফারিস নেই। এটা যেন পুরো বাংলাদেশে কঠিন এক ঝড় উঠিয়েছিল। আদালতের রায় পাওয়ার পর কোনো আসামির এমন পরিণতি এটা কেউ মানতে পারল না। কিন্তু ধীরে ধীরে সবটা ঘুচে গেল। মানুষ ভুলতে বসলো বাংলাদেশের ওষুধ কোম্পানির মালিক ফারিস মাহমুদকে, ভুলতে বসলো সেই দেশ বিরোধী মাফিয়াকে। সাধারণত আমাদের জীবন থেকে কোনো জীবিত মানুষ হারিয়ে গেলে আমরা তার অপেক্ষা করি, তাকে ভুলতে পারি না। কিন্তু কেউ মরে গেলে 2 রাতের মাঝে মোটামুটি আমরা তাকে ভোলার চেষ্টা করি। এ যেন প্রকৃতিরই নিয়ম। মৃত মানুষকে আমরা কেউই বেশি দিন মনে রাখি না বা রাখতে পারি না। সময়ের তালে তালে আমরা তাদের ঠিকই ভুলে যাই। ফারিসকেও কেউ মনে রাখিনি। তার কুকর্ম, তার সাথে হওয়া পুরো ঘটনা কোনোটাই কেউ মনে রাখেনি তেমন। সময়ের তালে তালে হারিয়ে গেল সবটা। জাপানের রাজধানী টোকিও শহর। বর্ষাকাল চলছে। বর্ষাকাল চলেও আজ 4 দিন যাবৎ বৃষ্টি নেই এই শহরে। রাস্তাঘাট সবই শুকনো। বিশাল এক মাঠে সুন্দর এক ফুল গাছের নিচে বসে আছে আদিব। চোখ জোড়া তার আকাশ পানে। জীবন তাদের সাথেই কি খেলাটা নিয়ে দেখালো। আদিবের অভিযোগ নেই, তবু কোথাও গিয়ে শূন্যতা। আদিতার একটা ছেলে হয়েছে, বয়স 4। কি ফর্সা দেখতে, চেহারার গঠন পুরো ফারিসের মতো, আর গায়ের রংটাও আদিতার মতো। তবে আদিতার চেয়েও উজ্জ্বল সেই রঙ্গখানা। ছেলের নাম রাখা হয়েছে ফায়াজ। ফারিসের ছেলে ফায়াজ। আদিবের 3 বছরের একটা ছোট্ট মেয়ে আছে। এত দুষ্টু, ফায়াজকে সারাদিন বিরক্ত করে। নাম স্রোত। আদিব শুনেছে 4 বছর আগে আশরাফ আর নয়নতার বিয়ে হয়েছিল।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সে বিয়েতে আজ তারা কেউই যায়নি। নয়নতারা প্রেগনেন্ট, খুব শীঘ্রই নতুন সদস্য আসবে। বিয়ের 4 বছর পর আশরাফ বাবা হতে চলেছে। খুশিতে পরিবেশ খুবই সুন্দর। রনি আর মুনমুনের একটা মেয়ে আছে, মৃদুল আর নীলিমার ছেলে। মোটামুটি সবাই তাদের নিজস্ব জীবন নিয়ে ব্যস্ত। আদিব দীর্ঘশ্বাস ফেল। জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল। হঠাৎ এক গম্ভীর এক আওয়াজ আসলো। আদিবের পাশেই শুয়ে থাকা যুবকটি বলল, তুমি এত সেন্টিখোর কেন আদিব? আদিব চমকে উঠল ফারিসের কথা শুনে। অবাক কাণ্ড। ফারিস ভাই বুঝলো কেমন করে সে সেন্টি খাচ্ছিল। এই ফারিস ভাইয়ের কাছে কিছু লুকোতেই পারে না আদিব। আদিব ফারিস পানে তাকিয়ে বলল, তেমন কিছু না ভাই, জীবন নিয়ে ভাবছিলাম। আদিব শোয়া থেকে উঠে বসলো। গত 5 বছরে ফারিসের জীবন আর চেহারায় এসেছে বিরাট পরিবর্তন। ফারিসের মুখ ভর্তি দাড়িগোপ, চোখে কালো ফ্রেমের মোটা চশমা, গায়ে জড়ানো মেরুন রঙের শার্ট, কালো প্যান্ট। ফারিস আদিবের পানে তাকালো, তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, জীবন নিয়ে ভাবার মতো কিছু নেই আদিব। জীবনকে জীবনের মতো থাকতে দাও আর তুমি তোমার মতো থাকো। আদিব নিরাশ ভঙ্গিতে বলল। ভাই তুমি কি আজও সেদিনকার ঘটনার জন্য রাগ করে আছো? ফারিস মিষ্টি হেসে বলে, না তো, তবে আমি বুঝিনি তোমার এমন ভয়ানক কোনো বুদ্ধি থাকবে। সত্যি বলতে ভাই, ওই বুদ্ধি আমার ছিল না, ছিল তিশার। আমি শুধু তার কথায় মতো কাজ করেছি। গুলিটা কি করে মারলে আদিব? উত্তর দেয় না আদিব, চুপ করে রয়। ফারিস মৃদু হাসে, বলে, বাদ দাও, এমনি জিজ্ঞেস করেছি। আসলে কি বলো তো, মাঝে মাঝে প্রিয় মানুষদের ভালোর জন্যেও আমাদেরকে তাদের আঘাত করতে হয়। আদিব মাথা নুইয়ে বলে, দুঃখিত ভাই। ফ্ল্যাশব্যাক 5 বছর আগের সেদিনকার ঘটনায় ফারিসের বুকে গুলি করা আগন্তুকটি আদিব ছিল, যে কিনা তার জীবনের প্রথম অস্ত্র। হাতেই গুলি করে বসলো ফারিসকে, কারণ এছাড়া আদিবের কাছে আর কোনো উপায় ছিল না। ফারিস ভাইকে বাঁচাতে হলে তাকে মারতে হবে। আদিবকে এই বুদ্ধি দিয়েছিল তিশা। তিশা দিনরাত ভেবেছে যে করে হোক ফারিস ভাইকে বাঁচাতে হবে। তিশা আদিবকে চিনত, বহু কষ্টে আদিবের ঠিকানা জোগাড় করলো। এরপর ফারিসকে বাঁচানোর মিশনে কাজ করেছে আদিব, তিশা ছাড়াও আরও 6 জন মানুষ। মৃদুল, আশরাফ, রনি, মুনমুন, চাঁদনি আর পুলিশ রূপে নয়নতারা। আদি তাকে এগুলো জানানো হয়নি। ফারিসের বুকে গুলি, এটাতে হয়তো আদিতা রাজি হতো না। ফারিস যখন অজ্ঞান হয়ে যায়, সেই সুযোগটাতে কাজে লাগিয়ে তাকে মৃত ঘোষণা করে মৃদুল। আদালত মহলে তখন চাপা উত্তেজনা। মৃদুল যেহেতু ফরেন্সিক ডক্টর, তাই ফারিসের বডি পোস্টমর্টেম করার দায়িত্ব তাকে দেওয়া হয়। সেই সুযোগটাই লুফে নেয় সবাই। বডি তদন্তের বদলে ফারিসের চিকিৎসা চলে। তবে এখনও এখানে একটা ঝামেলা ছিল, সেটা হলো ফারিসের মৃতদেহ পুলিশকে দেখানো লাগতো। যেহেতু ফারিস একজন আসামি, এই প্ল্যান বহুদিন আগেই করানো হয়, যার দরুন ফারিসের দৈহিক বৈশিষ্ট্যের মতো আরেকজন মৃত ব্যক্তিকে খোঁজা হয় এবং তার মুখটাকে করা হয় প্লাস্টিক সার্জারি। তাকে দেওয়া হয় ফারিসের মুখ, সঙ্গে ফারিসের নামটাও। আর আসল ফারিসকে ইমার্জেন্সি চিকিৎসার জন্য পাঠানো হয় জাপানে। শুরু হয় নতুন ফারিসের গল্প, যেখানে ফারিসের নাম নির্ধারণ করা হয় ফারহান হোসেন নামে। প্রায় 2 মাস ফারিস বেড রেস্টে থাকে। আদিবের সে কি অনুশোচনা, তবুও সে নিজেকে সামলায়। শুরু হয় তাদের নতুন জীবন কাহিনী। আদিতাকে এই ঘটনা জানানো হয় ঘটনার 2 দিন পর। প্রথমে সবার উপর রাগ করলো, ধীরে ধীরে সবটা স্বাভাবিক হয়। শুরু হয় নতুন রূপের এক পশলার গল্প। কিশোর ব্যাপারটা ধরতে পেরেছিল কিনা আদিব জানে না, তবে আদিবের মনে হচ্ছে কিশোর জানে, না হলে হঠাৎ ফোন দিয়ে বলবে কেন ফারহান সাহেব কেমন আছেন। পরপর সব ঘটনাগুলো মনে পড়তেই আদিব চুপ হয়ে গেল। এসব ভাবলেই তার সারা শরীর বয়ে শিরশিরিয়ে ওঠে। যদি কোনোভাবে তারা দেশ থেকে আসার সময় ধরা পড়তো, যদি ফারিস ভাই সত্যি সত্যি মারা যেত, ভাবলো না আদিব। আতঙ্কে সর্বাঙ্গ ঝলসে যাচ্ছে তার। ফারিসের পুরো বিষয়টা মানতে একটু সময় লাগে, কিন্তু ধীরে ধীরে সেও মেনে নেয়। যতই হোক ফারিস শাস্তি তো পেয়েছে, সে আর ফিরতে পারবে না বাংলাদেশে। আদিতার সাথে কাটানো সেই সব জায়গাগুলোতে আর যাওয়া হবে না। ফারিস তার আসল নাম খুইয়েছে, তাকে এখন আর কেউ ফারিস নামে চেনে না, চেনে ফারহান হোসেন নামে। তপ্ত নিঃশ্বাস পেল ফারিস, পূর্ণ কথা ভুললে বলল, আদিব কাজবাজ কি করবে বলে ভেবেছো? আদিব কিছু বলে না, কারণ গত 5 বছর যাবৎ তার কিছুই করছে না। ফারিস বলল, চলো আদিব, তুমি আমি মিলে ঝালমুড়ির দোকান দিই। বিদেশে বাড়িতে ঝালমুড়ি? তাইলে সবজির দোকান দিবা, দুজন মিলে
দেশি ড্রেস, লুঙ্গি আর ফতুয়া পরে সবজি বেচবো। ভাই বিদেশিরা তো আমাদের ভিখারি ভাববে। তুমি না আদিপ, চলো বাড়ি যাই, বউ ছাড়া ভালো লাগে না। ভাই তুমি হয়তো ভুলে যাচ্ছ, ভাবি এখনো হসপিটালে থেকে আসেনি। ধুর, এইসব হসপিটালের খেতায় আগুন। যে হসপিটাল বউকে আটকে রাখে সে হসপিটাল বয়কট করা উচিত। কি যে বলো ভাই। আদিপ আর ফারিস উঠে দাঁড়ালো। এখন বিকেল ঘনিয়ে সন্ধ্যা হওয়ার মুখোমুখি। আদিপ ফারিস পাশাপাশি হাঁটছে। ফারিস বলল, দেখো আদিপ, আমরা আর কতদিন বউদের টাকায় বসে বসে খাবো? চলো তুমি আমি মিলে সবজির ব্যবসা করি। কি ভাই আপনি পড়ে আসছেন সবজিতে? আমাদের বউরা ডাক্তার আর আমরা কিনা সবজি বেচবো? তাতে কি? শোনো আদিপ, আমরা হালাল ব্যবসা করব, আর হালালে পান্তা ভাতেও তৃপ্তি, কিন্তু হারামে বিরিয়ানিতেও মজা নেই। ভাই তাহলে 5 বছর আগে যে বিরিয়ানিগুলো খাইছিলাম ওগুলো মজা লাগছিল কেন? চোখ গরম দিল ফারিস। এই আদিপটা না সব কথার উল্টো মিনিং বের করবে। আদিপ চুপ হয়ে গেল। ফারিস আদিপের কাঁধে হাত রেখে বলল, যত যাই বলো আদিপ, সবজির ব্যবসা করবই। তুমি আমি লুঙ্গি পরে গান গাইতে গাইতে সবজি বেচবো। ফারিসের এবারের কথাই আদিপ আর কিছু বলল না, কারণ সে জানে তার ফারিস ভাই তার কথা শুনবে না। ফারিস সত্যি সত্যি সবজির ব্যবসা দিয়েই ছাড়বে। এতদিন হাওয়া গরম ছিল, যার দরুন এসব নিয়ে ভাবাভাবি হয়নি, কিন্তু এখন হাওয়া ঠান্ডা। এবার ফারিস সবজির ব্যবসা দিয়েই ছাড়বে। বাড়ি আসতেই দেখা হয়ে গেল চাঁদনির সাথে। সে ফায়েজ আর স্রোতকে নিয়ে বসা, দুজন খেলছে। চাঁদনি বসে বসে দেখছে। ফারিসকে দেখতেই ফায়েজ দৌড়ে গেল, বলল, পাপা। ফারিস খুশি মনে ছেলেকে কোলে তুলে নিল, কপালে চুমে এঁটে বলল, তোমার আম্মা এসেছে ফায়াজ? ফায়াজ মাথা নাড়িয়ে বলল, জাপান আসার পর শুরুতেই একটু সমস্যা হয়েছিল তাদের। আশরাফের এক বন্ধু ছিল যে কিনা টোকিও এক হসপিটালে চাকরি করে। তার সুবাদেই হসপিটালে চাকরি হলো আদিতার চাঁদনি। তারপর ধীরে ধীরে সুন্দর জীবন। ফারিস ফায়াজকে কোল থেকে নামিয়ে বলল, তুমি স্রোতের সাথে খেলো, আমি এক্ষুনি আসছি। ফায়াজও বলল, আচ্ছা পাপা। ফারিস তাদের রুমের দিকে গেল। ফারিস যেতেই চাঁদনির পাশে গিয়ে বসলো আদিপ। বলল, তোমায় আজ খুব সুন্দর দেখাচ্ছে। খানিকটা লজ্জা পেল চাঁদনি। বলল, হাসে আদিপ। চাঁদনি তার কাঁধে মাথা রাখে। আদিপ অবশেষে তাকে জড়িয়ে ধরে বসে থাকে, চেয়ে থাকে ফায়েজ আর স্রোতের দিকে। রুমে ঢুকতেই আদ্রিতাকে পিছন থেকে জড়িয়ে ধরল ফারিস। আদ্রিতা প্রথমে একটু চমকে উঠল, পরক্ষণেই মানুষটার স্পর্শটা উপলব্ধি করে হাসলো। মিষ্টি স্বরে বলে, হঠাৎ এত প্রেম? ফারিস বলে, তোমাকে দেখলেই আমার খালি প্রেম প্রেম পাই। আর তোমায় দেখলে আমার রাগ হয়। ফারিস অবাক হয়। আদ্রিতাকে ঘুরিয়ে বলে, কেন? মলিন চোখে ফারিসের দিকে তাকালো আদ্রিতা। হাত রাখলো ফারিসের বাম দিকের বুকে। সেখানে এখনো গুলির দাগ বিদ্যমান। ফারিস বলে, আজও ভুলতে পারলে না? এটা কি ভুলে যাওয়ার মতো বিষয় বলো? আদ্রিতার কপালে চুমু কাটে ফারিস, বলে, তোমায় ভীষণ ভালোবাসি বেলি প্রিয়া। আদ্রিতা মিষ্টি হাসে, বলে, আমিও। তাহলে রাগ করলে কেন? উত্তর দেয় না আদ্রিতা। অনেক সময় পর বলে, জানো বখাটে, আমি যখন তোমায় বিয়ে করেছিলাম তখন আমার দুটো উদ্দেশ্য ছিল। যার একটা ছিল তোমায় বিশ্বাস করানো আমি তোমায় সত্যি ভালোবাসি, আর 2 নাম্বার উদ্দেশ্য ছিল আমি শুরুতে সত্যি চেয়েছিলাম তুমি আত্মসমর্পণ করো। কিন্তু তোমার সাথে 2 মাস কাটানোর পরই আমি আমার উদ্দেশ্য বদলে ফেলি, কারণ এর পরিণতি ভেবে আমি ঘাবড়ে যাই। এরপরেই আমি স্বার্থপর হয়ে উঠি। কিন্তু তুমি কি করলে? যদি আবিদ ভাইয়া ওই কাজটা না করতো তখন কি হতো? কিছুই হতো না। তবে এখন ভালো হয়েছে। আরশাদ সহ আমার যত শত্রু আছে তারা আমি মরে গেছি ভেবে আনন্দ পাচ্ছে, আর আমি স্বস্তি পাচ্ছি। আচ্ছা শোনো, আমি কি ভেবেছি জানো? আমি আর আদিপ মিলে সবজির ব্যবসা দেব। আদ্রিতা খানিকটা বিস্মিত কণ্ঠে বলল, আর কিছু নেই? আছে, কিন্তু আমি এগুলোই করব। আচ্ছা করো। আমায় জড়িয়ে ধরো। আদ্রিতা ধরল। হঠাৎ আকাশপথে মেঘ ডাকলো, শুরু হলো বৃষ্টি। এক পশলা বৃষ্টি। ফারিস বলল, তোমার কি মনে আছে সেই এক পশলা ঝুম বর্ষায় আমার আগমনের কথা?
আজিতা ধ্যানমগ্ন হয়ে শুধায়। ভুলে যাওয়ার মতো বিষয় এটা? তুমি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম সেদিন? ফারিস মৃদু হেসে বলে, মনে থাকবে না কেন? ডাক্তার ম্যাডাম আমায় কাপা কণ্ঠে বলেছি, আমার কি আপনাকে ভয় পাওয়া উচিত? পূর্ণ কথা ভেবে হেসে ফেলে আজিতা, বলে, আর তুমি উত্তর কি দিয়েছিলে? আপনার ভয় পাওয়া উচিত কিনা বলতে পারছি না, কিন্তু আপনি যে ভয়ে কাঁপছেন তা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ফারিস হাসে, কি নিদারুণ সুন্দর দেখে সেই হাসি। আজিতা মুগ্ধ নয়নে চেয়ে চেয়ে দেখে সেই হাসি।